এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তবে আমি ভালো নাই। কিভাবে ভালো থাকবো? এত কষ্ট করে ভিডিও আপলোড করছি, তোমরা দেখছো কিন্তু লাইক করো না। আবার একটু ভিডিও দিতে দেরি হলে অসংখ্য কমেন্টস করো, আপু ভিডিও কেন দিচ্ছ না, কেন দিচ্ছ না। এখন ভিডিও আপলোড করে তোমাদের মন খুশি করলাম ঠিক, কিন্তু তোমরা লাইক করলা না, কমেন্টস করলা না। আমার চ্যানেলের তো পেট ভরছে না, আমার চ্যানেলের তো রিচ কমে যাচ্ছে, চ্যানেলেরও তো একটা খিদা আছে। তো দয়া করে তোমরা লাইকের সংখ্যা বাড়াও, কারণ আমার চ্যানেলের পেট খালি, পেট ভরাতে হবে, রিচ বাড়াতে হবে। তো জান পাখিরা, দয়া করে তোমরা লাইকের সংখ্যা বাড়াও। এই পার্টের মধ্যে 4000 লাইক কমপ্লিট হলে আমি নেক্সট পার্ট আপলোড করব। আশা করি তোমরা আমার কথাটা, সমস্যাটা বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো, চলো স্টোরি স্টার্ট করি। ইউনো নীরবতা ভেঙে বলে, তোর বাচ্চা না তো কার বাচ্চা? সীমান্ত এবার একটু নড়ে চড়ে উঠল, ঠোক গিলল কয়েকটা, ঠোঁট চাটলো জিব্রা দিয়ে, মেয়েটাকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি বেসুজিকে তালাক দিতে চাইনি ভাই। আর না, আমি ওকে এ বাড়িতে পাঠিয়েছি, ও নিজে চলে এসেছে, ডিভোর্সও ও চায়। সীমান্তর কথায় জড়তা স্পষ্ট। ইউনো কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর গলা উঁচিয়ে বেসুজিকে ডাকলো, সুজি। বজ্রের মতো শোনা গেল কণ্ঠস্বর। বেসুজি যন্ত্রের মতো হেঁটে এসে বসলো। তার মুখে আজ আর সেই ম্যাগি হাসিটা নেই, যেটা সব সময়তে তার মুখে খেয়াল করেছে। তাকে দেখে মনে হচ্ছে খুবই ধৈর্যের সাথে সুজি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ইউনো জিজ্ঞাসা করলো, এবার বল কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের, সমস্যা কি? বেসুজি চুপ থাকে। ইউনো বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো, কেউ কোনো কথা বলছে না। ইউনো অপেক্ষা করছে চুপচাপ। সীমান্তর চোখে মুখে কাতর অস্থিরতা, ইউনোর জহুরি চোখ এড়াচ্ছে না। তীর দৃষ্টি সীমান্তর চোখে স্থির, ও চোখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। বেসুজি খানিকক্ষণ সময় নিয়ে বলল, মেয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি থেকে ও আমাকে ফ্ল্যাটে নিয়ে আসলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো, সেখানকার মদ পরিবেশন থেকে শুরু করে বাইজি, যেটাই বলো সব ছিলাম আমি। দিনের পর দিন পরপুরুষের ছোঁয়া লাগতো আমার গায়ে। ওর সামনে ও যেন তাতে আনন্দ অনুভব করতো, কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীর স্পর্শ করে আনন্দ পেত। এটা নাকি অতিথি আপ্যায়ন। কথাগুলো বলেই কাঁদে বেসুজি, তারপর চোখ মুছে আবার বলে, অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই নাকি ভদ্রলোকের নীতি। সেটাই করা হতো, মদের সাথে আমি ফ্রি। এই পর্যায়ে হুমায়ুন পাটোয়ারি উঠে চলে যায়। শাহানা উসখুস করছিল, তার শরীরটা অবশ লাগছে, পা দুটো ঝিমঝিম ধরে যাচ্ছে। বেসুজির মুখের প্রত্যেকটা বলা কথায় তার গাটা শিউরে উঠছে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখী এরা। বেসুজি আবারও বলে, এই বাচ্চা কার আমি নিজেও তো জানি না। মাতাল হয়ে বেহুশের মতো ঘুমিয়ে থাকা স্বামীর সামনে প্রতি রাতে ধর্ষণ হয়েছে আমি কি করে বলবো? তের শরীরটা সজোরে ঝাঁকুনি দিয়ে ওঠে, হাতের লোমগুলো দাঁড়িয়ে যায়। দু আঙুলের মাধ্যমে কপালটা চেপে ধরে নিজেকে লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তার বুঝতে বাকি রইল না তের। ইউনো বেশ কিছুক্ষণ মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকে। সীমান্তর শরীরটা ঘামে ভিজে চপচপা, ঘাম যেন শরীর থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। চোখে মুখে তার নিদারুণ আকুতি। ভদ্রলোকের পোশাক আর চাল চলনের মাঝেও চোখ দুটো লাল, অর্থাৎ এখনো নেশার প্রভাব তার শরীরে আছে। নীরব ঘরে ওর হার্টবিটের শব্দ কানে ধরার মতো। ইউনো একটু ঝুঁকে সেন্টার টেবিলের নিচে পাদানি থেকে চাপাতি হাতে তুলে নেয়। পশুর মাংস কাটাকাটির কাজে ব্যবহার হয় এই অস্ত্র। বেসুজি দ্রুত মেয়েকে কোলে তুলে রুম থেকে বের হয়ে যায়। কোয়েল যেতে চাচ্ছে না, সে বাবার কাছে যাবে। তাকে নামাতে বলে, বারবার বাবা বলে ডাকে। শাহানা বেগম অসুস্থ পায়ে বেসুজির পেছনে পেছনে হেঁটে চলে যায়। তে ঠাই দাঁড়িয়ে আছে, সে যাবে না, যেতে ইচ্ছা করছে না। ইউনো সীমান্তর শরীরে গুনে গুনে 4টা কোপ বসায়। সীমান্তর সাদা টি শার্টের সামনের দিকটা রঙিন হয়ে উঠেছে। তার হাতের কবজির ওপরে ছিটে আসে তরতরে তাজা রক্ত। এভাবেই তো সে কোরবানির ঈদে বাড়ির সামনে কতবার কসাইকে আস্ত গরু কোরবানি করে মাংস বানাতে দেখেছে। ইউনোকে একজন দক্ষ কসাই লাগছে দেখতে। পুরোটা হাতে মুখে রক্ত, চাপাতির ধারালো প্রান্ত ঢেকে আছে রক্তে।
রাতে সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চাপাতি গলায় গুজে পড়ে যাওয়ার আগে ভালোভাবে যত্ন করে সোফাতে হেলান দিয়ে বসায়। ঘাড়ে 2টো কোপ মেরেছে, প্রথমটাতেই মৃত্যু নিশ্চিত। তারপরের আঘাতগুলো করার সময় ইউনুর মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। ইউনু সোফায় বসে কারো নাম্বারে ডায়াল করে, তারপর ফোন স্পিকারে দিয়ে বেসিনের দিকে হেঁটে যায়। তৃপ্তি করে খাবার খাওয়ার পর মানুষ যেভাবে হাত ধোয় ঠিক সেভাবে হাত ধোয়। চাপাতিতে লেগে যাওয়া রক্তগুলো ভালোভাবে ধুয়ে ফোনটা কানে তুলে নেয় ইউনু। কয়টা ছেলে পাঠা। কথাটি বলে ফোনটা কেটে দিয়ে সোফাতে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয় ইউনু। তে দাঁড়িয়ে থাকে একইভাবে। সীমান্তর মৃত্যুর জন্য তার একটুও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। ইউনুর ভূমিকাটা ভালো লেগেছে আজ প্রথমবারের মতো তার কাছে। স্বামী হিসেবে সীমান্ত যা করেছে তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে বেসুজি ও তার বড় ভাই হিসেবে ইউনু আজকে যা করেছে তাদের ভেতরে দারুণ শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল। এইভাবে যদি এই জাতের পুরুষগুলো বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয়ে অনেকটাই কমে আসতো। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জটলা বাঁধা রক্তের উপরে নতুন রক্ত গড়িয়ে পড়া দেখতে তের কাছে। কয়েকটা ছেলে আসলো ইউনুর আদেশে। ইউনু তাদেরকে বলে দিয়েছে ভার্সিটির পেছনের পুরনো আম বাগানের ঝোপে যেন এই লাশ ফেলে আসে। নেন্সি বেশ কিছুক্ষণ আগে এসে তার স্বামীর পেছনে চুপচাপ দাঁড়িয়ে শান্ত চোখে সমস্ত কিছু দেখছে, কিছুই বলল না। আসরের নামাজ পড়তে যাচ্ছে লোকেরা। জঙ্কুক ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপাশে দোতলায় ভাড়াটে একটা মেয়ে আছে। বয়স কত হবে, 15 কি 16। জঙ্কুককে ফলো করে সুযোগ পেলেই। উড়ন্ত জঙ্কুককে দেখতে পাওয়া বেশ মুশকিল। আজ জঙ্কুকের দেখা পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে মেয়েটা। কত ভালো ভালো ফর্মাল পোশাক পরা ছেলেদের ওপর এমন আকর্ষণ বোধ না করার জন্য অবশ্যই আফসোস হয় ওর। জঙ্কুক ফোনে কথা বলছে দাঁড়িয়ে, সাধারণ একটা শার্ট গায়ে জড়ানো, সাদা লুঙ্গি পরনে, যেটা মাটি ছুঁয়ে পড়ে সব সময়। ডান হাতে লুঙ্গিটা উঁচু করে ধরার কারণে পায়ে চামড়ার বেল্ট তোলা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট কখনোই আটকায় না জঙ্কুক, খোলাই থাকে। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জঙ্কুকের সাথে। ভদ্রলোকের পোশাকে নিজেকে সাজাবার যেন কোনো তাড়াই নেই। এই পোশাকেও চমকপ্রদভাবে ভীষণ আভিজাত্য পুরুষ দেখতে লাগে তাকে। লুঙ্গি 2 হাতে গুছিয়ে ধরে 2 ঠ্যাঙের মাঝখানে গুজে দাঁড়াচ্ছে বারবার, তবুও উঁচু করে পড়ছে না। মেয়েটার কাছে সমস্ত কিছুই আকর্ষণীয় লাগে। তে বেশ কিছুদিন ধরে এই বিষয়টা ভালোভাবে খেয়াল করছে। জঙ্কুক বাড়ির সামনে হাঁটাহাঁটি করলে মেয়েটা বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। আজও তে বারান্দায় দাঁড়িয়ে দেখলো, দেখেই তাচ্ছিল্য করে হাসলো। হঠাৎ করেই তে আনমনে বিড়বিড় করে বলল, আজকালকার টিনেজার মেয়েগুলার কোনো রুচি নেই। বিবাহিত পুরুষ জানে, তারপরও লাইন মারতে রেডি। নিজেকে কথাটা বলে চমকে গিয়ে থমকে দাঁড়ায় তে 2টা দিন ধরে লক্ষ্য করছে, সে যখন বারান্দায় আসে আর রাস্তার পাশের দোতলায় বারান্দায় যখন ওই মেয়েটাকে দেখে তার খুব বিরক্ত লাগে। মেয়েটাকে একেবারেই সহ্য হয় না। কেন সহ্য হয় না? তার স্বামীকে ফলো করে এর জন্য। এটা ছাড়া তো দ্বিতীয় কোনো কারণ খুঁজে পায় না তে নিজের ভাবনার উপরে নিজেই খুব বিরক্ত। জঙ্কুককে নিয়ে এমন কিছু তার মনে কেন আসছে? তের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, তে তোর সহ্য না হওয়ার কারণটা হচ্ছে ওই সাদা লুঙ্গি পরা লম্বা চওড়া সুদর্শন পুরুষটা তোর স্বামী, একান্তই তোর ব্যক্তিগত পুরুষ। তাকে অন্য নারী খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কেন মোহিত হবে? ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়ে হয়েছে তোর, এখন স্বামীকে আগলে রাখতে হবে। পর নারীর সংস্পর্শে যেতে দেওয়া চলবে না। পর মুহূর্তে এই ভাবনার বিরোধিতা করে আবারও কেউ বলে উঠল, হাস্য করতে ভুলে গেছিস কিভাবে বিয়ে করেছে তোকে? তোর জীবনে আগমনের পর থেকে কি কি করেছে, কি কি হারিয়েছিস তুই ভুলে গেলে চলবে? অন্য নারীতে মোহিত হয়ে যদি তোকে ছেড়ে দেয় তাহলে তোর জন্যই তো ভালো। খবরদার তে ওর কথা শুনবি না। স্বামী যতই খারাপ হোক, বিয়ে হয়ে গেছে তোর, সংসার করছিস, তার বিরোধিতা করলে আল্লাহ নারাজ হবে। তুই চুপ থাক, কেউই নারাজ হবে না। ওই লোক খারাপ, খারাপের সাথে খারাপই হতে হয়। ওর কথা কানে নিস না তে। খারাপের সাথে খারাপ হতে গেলে তুই নিজেও তো খারাপ হয়ে যাবি। তখন তোর আর তোর স্বামীর মধ্যে পার্থক্য কি থাকবে? তুই তোর বাবা মরে গেছে, নাটক করে তোকে বিয়ে করে এই নরকে নিয়ে এসেছে, এখানে পচে গলে মরবি তুই। খারাপের সাথে খারাপ হতে গেলে সমস্ত কিছুই খারাপ হয়ে যাবে তে। ভালোবাসা দিয়ে খারাপ স্বামীকে ভালো পথে নিয়ে আয়।
তের ভেতরের পজিটিভ দিক আর নেগেটিভ দিক দুটো লড়াই করছে। দুটো লড়াইতে প্রচুর পরিমাণে বিরক্ত, দু হাত দিয়ে কান চেপে ধরে। তখনই শো করে একটা বাইক চলে যায় রাস্তা দিয়ে, সজোরে ধাক্কা খায় ছোট্ট কুকুরের বাচ্চা। তাৎক্ষণিক জঙ্কুক চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে, ওই শালার সাওয়াল বাইনচোদ, ভেড়া চোদার শালা, ধর ধর শালা রে। তে ভাবনা থেকে বের হয়ে জঙ্কুকের দিকে তাকায়। তে এই বাড়িতে আসার পর থেকেই দেখছে জঙ্কুক এই কুকুরগুলাকে বেশ আদর করে, বাড়ি থেকে খাবার নিয়ে কুকুরকে খাওয়ায়, তাছাড়া বাহির থেকে রুটি বিস্কুট কিনে এনে খাওয়ায়। মাঝে মধ্যে তো জঙ্কুকের কারণে দুই একটা ঢোক মদও খেতে হয় কুকুরগুলোকে। ততক্ষণে বাইক চালক আরো জোরে টেনে বাইক নিয়ে পালিয়ে গেছে। জঙ্কুক দৌড়ে যায় কুকুর ছানার কাছে, মা কুকুরটা দৌড়ে আসে তার বাচ্চার কাছে। জঙ্কুক কুকুরের বাচ্চাটি কোলে তুলে নেয়, রাস্তা পার হয়ে গেট দিয়ে বাড়িতে ঢুকে ঘাসের উপরে শুইয়ে দেয়। ছোট্ট কুকুরটার পেছনের মাংস ছুলে গেছে রাস্তায় ঘষা খেয়ে। তে ততক্ষণে দৌড়ে দোতলা থেকে নেমে জঙ্কুকের কাছে এসে দাঁড়ায়। জঙ্কুক উত্তেজিত হয়ে বলে, ঘরওয়ালি কুকুরকে কি ডেটল ফেটল স্যাভলন লিকুইড কিছু দেওয়া যায়? তে আর চোখে তাকায় রাস্তার ও পাশের বারান্দার দিকে। মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। গেট পেরিয়ে ঢোকার পর জঙ্কুককে স্পষ্ট দেখা যাচ্ছিল না। মেয়েটি চালাক খুব, পায়ের নিচে উঁচু কিছু দিয়ে দাঁড়িয়ে আছে জঙ্কুককে দেখার জন্য। তে ইচ্ছা করে গিয়েই ওই পাশটাতে দাঁড়ালো, যাতে করে বসে থাকা জঙ্কুককে মেয়েটা যেন না দেখতে পারে। তার স্বামীর সাথে তার সম্পর্ক থাক জটিল, যেমনই হোক না কেন দুজনে মারামারি করুক, কামড়াকামড়ি করুক, নিজেদের মধ্যে করবে। যতদিন একসাথে আছে না হয় এভাবেই বাঁচবে, যতদিন সে উপস্থিত আছে অন্য কেউকে মজা নিতে দেবে না। সহ্য হচ্ছে না। মনে মনে কথাগুলো ভেবেই তার কপালটা কুঁচকে যায়। জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, প্রাথমিক চিকিৎসা তো সেটাই দিতে হবে, ভেটেরিনারি সরঞ্জাম তো নাই আমাদের কাছে। তো নিয়ে আসো, চেহারা দেখতাছো আমার, এমনি সময় তো তাকাও না। তে জঙ্কুকের কথায় সহমত হয়ে ছুটে দোতলার দিকে বিড়বিড় করে বলে, এর জন্যই তো মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে। জঙ্কুক যত্ন করে ডেটল লিকুইড লাগিয়ে দেয়। তে কেমন একটা ঘোর লাগা চোখে তা তাকিয়ে দেখছে। বড় কুকুরটা বাচ্চা কুকুরটার আশেপাশে ঘুরঘুর করছে, জঙ্কুকের গায়ের সাথে গা ঘেঁষে দিচ্ছে, আবার বাচ্চা কুকুরটার শরীরে মুখ ঘষে দিচ্ছে। জঙ্কুক কোলের উপরে ছোট্ট কুকুরের বাচ্চাটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তে বসে পাশে, একটু দ্বিধা নিয়ে হাত বাড়িয়ে দেয় কুকুরটার দিকে, আবার গুটিয়ে নেয়। ভয় লাগে তার, যদি কামড় দেয়। জঙ্কুক বলে, থাক ঘরওয়ালি, হাত দিও না, হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন ওড়নাটা ভালোভাবে মাথায় নাও, অর্ধেক চুল তো বের হয়ে আছে দেখা যাচ্ছে। তে মাথায় ওড়না টেনে নেয়, ঘাড় ঘুরিয়ে দোতলার দিকে তাকায়। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। তে রাগ হচ্ছে, রাগে কটমট করে জঙ্কুককে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে যখন আপনাকেই তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল? জঙ্কুক কুকুরের গায়ে হাত বুলিয়ে দিয়ে তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওরে শালি, আয় তাইলে আজকেও লোক জড়া করি, খুলে ফেলি তোর ওড়না। তা বোধহয় আর করবেন না। আজকে তো আবার তথাকথিত একটা সম্পর্ক আছে আমার, আপনার বউ তো। আমার ইজ্জত যাওয়ার আগে আপনারটা যাবে। আর তাছাড়া আমি তো বাড়ির বউ, ঘরের মধ্যে থাকবো, পর্দা করব। আর আপনি পুরুষ মানুষ, যখন যেভাবে ইচ্ছা সেভাবে থাকবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন, আর অন্যদেরকে এন্টারটেনমেন্ট করবেন। তাই করুন। কথাটি বলে তে আর দাঁড়ায় না, সোজা হেঁটে দোতলায় উঠে পড়ে। জঙ্কুক একই অবস্থাতে বসে তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তে শেষের বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারে নাই। বেসুজি আর শাহানাকে একই সাথে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসুজির অ্যাবর্শন করাবে আর শাহানার চিকিৎসার জন্য। খানমান পাতার সাথে কালো জিরার ভর্তা জঙ্কুকের খুব পছন্দ। সেটা ভেজে রেখে তে কোয়েলকে গোসল করাতে যায়। গোসল করাতে করাতে আনমনেই তের সীমান্তর সামনে বেসুজির বলা কথাগুলো মনে পড়ে যায়। নারীরা কত অসহায়, স্বামীর ঘরেও তাদের কোনো নিরাপত্তা নেই। ভাবতেই তের হঠাৎ করেই চাঁদনির কথা মনে পড়ে। আখির লাশ চোখের সামনে ভেসে ওঠে। সালমা বেগমের সে চিৎকার করা, কান্না করা আহাজারি কানে বাজে। ওদের কেস কত দূর এগিয়েছে? চাঁদনি বা বাড়ি ছেড়ে কোথায় গেল? মোস্তাকিনের সাথে অনেকদিন ধরে কথা হয় না, কিছুই জানা হয় না। রান্নাঘর থেকে শিলপাটার আওয়াজ হতেই তে দ্রুত ছুটে আসে রান্নাঘরে। রোজকে বলে, রোজ, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাটবো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম, তুমি ওঠো, আমি করছি। ভাত উতরাচ্ছিল চুলায়, আঁচটা কমিয়ে দিল তে। রোজ বলল, অধিকার নেই তাই না? তে হকচকিয়ে উঠে রোজের এমন কথা শুনে। আসলে তে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল। এই মেয়েটা যে তার মাস্তান স্বামীর প্রেমে বিভোর সেটা বুঝতে পেরেছিল তে, তাই হয়তো এমন উত্তেজনা। নিজের ভেতরের স্বচ্ছ অনুভূতিগুলো লুকাতে পটুতে সেটাই করলো। একেবারে স্ট্রিক্ট হয়ে গেল। এগুলো নাটকীয় ভাবনা, আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো জয়ামির জঙ্কুকের সাথে আমার তেমন সম্পর্ক না। তথাকথিত সম্পর্কের জের ধরে
ধরে এই বাড়িতে এসেছি, সম্পর্কে স্বামী হয় আমার, তার পছন্দের খাবার তৈরি করা এই কাজটা আমার, তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। রোজ হা করে তাকিয়ে থাকে তের দিকে। এই মেয়েটাকে সে বুঝতে পারে না, মাত্রই বলেছে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নাই, আবার পরক্ষণে বলছে স্বামী আমার, তার কাজ আমিই করব। রোজের কষ্ট হচ্ছে খুব, তবে বেশি ঘাটাঘাটি করতে চাচ্ছে না জয়ামির জঙ্কুকের বউকে। উঠে চলে গেল রান্নাঘর থেকে। হুমায়ুন পাটোয়ারি খবর দেখে টিভিতে, আবার রোজ নিয়ম করে পত্রিকা আসে বাড়িতে। ইউনোর পত্রিকা পড়ার অভ্যাস আছে, নেন্সি সেগুলো ভাঁজ করে ঝুড়িতে রেখে দেয়। সেখান থেকে পত্রিকা এনে তে পড়ে। রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, বিচরণ পুরো দেশে। পুরোটা ফেব্রুয়ারি মাস এই অবস্থাতেই চলে গেল। নির্বাচনের 1 বছর পূর্তিতেও দেশ এতটা উত্তাল কেন বুঝতে পারে না তে। বিরোধী দলের চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দপ্তরে আটক। তাদের আটকাতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমান তাল দিয়েছে। তে ভাবছে এদের মাঝে কি জঙ্কুক ইউনো নেই? এরা বিরোধী দলের থাকতেও কিছুই করছে না। গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, অবরোধ চলছে তো চলছেই। প্রশাসনের চেয়েও এগিয়ে যাচ্ছে রাজনৈতিকবিদরা। তারা প্রতিরোধে নেমেছে। কয়েকটা দিন জঙ্কুক আর ইউনুকে দিনরাত এক করেও বাড়িতে পাওয়া যাচ্ছে না। মিছিলে যায়, তে তা ঘরে বসে শুনে। জঙ্কুক হঠাৎ করে আসে, গালে মুখে কয়েক লোকমা খাবার তুলে পোশাক পরিবর্তন করে আবার বের হয়ে যায়। কোথায় যায়, কি করে কোনো খবর নেই। মহাব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে পায়ের জুতো ছিঁড়ছে। বিকালে হুমায়ুন পাটোয়ারি যখন টেলিভিশনে খবর দেখছিল, তে দেখেছে বিরোধী দলের বড় একটা নেতা মার্ডার হয়েছে। তার বউ বাচ্চা কিভাবে চিৎকার করে কাঁদছে। তের বুকটা তখন কেঁপে উঠে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কেন যেন মনে হচ্ছিল নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে টিভিতে। তে জঙ্কুকের রকিং চেয়ারে বসে দোল খায়। রাতের পর রাত পার করে দেয় এই চেয়ারে বসে, আর ভাবে জঙ্কুক আর ইউনু কোথায় গেছে, কোন সম্মেলনে, কোন বৈঠকে। মাত্র 27 বছর বয়সে এমন কি ঘটে গেছে যে কারণে জঙ্কুক এতটা হিংস্র? নিজেকে পাপী বলে দাবি করে জঙ্কুক, কিন্তু কতটা পাপ করেছে? পাপের কোঠা কি পূর্ণ হয়ে গেছে? রাত 3টার দিকে থপ করেই দরজাটি খুলে যায়। তে চমকে গিয়ে তাকায়, জঙ্কুক এসেছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলে, তুমি এখনো জেগে আছো? কথাটি বলেই জঙ্কুক বাম হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে। তে তাকিয়ে দেখে জঙ্কুকের ডান হাতের তালুতে ব্যান্ডেজ করা। তা দেখেই যেন মুহূর্তের মধ্যেই তের মাথা ব্যথা করা শুরু হয়ে গেল। রকিং চেয়ার থেকে উঠে জঙ্কুকের দিকে এগিয়ে এলো তে। 2 হাত বাড়ালো জঙ্কুকের শার্টের বোতামের দিকে। জঙ্কুকের হাত সরিয়ে দিয়ে নিজেই একটা একটা করে শার্টের বোতাম খুলতে লাগলো তে, আর কর্কশ কণ্ঠে বলতে লাগলো, একটা জখম ঠিকঠাক ভাবে শুকাতে দিচ্ছেন না। মাথার জখমটা এখনো কাঁচা, আবার হাতে নতুন জখম নিয়ে উপস্থিত হয়ে গেলেন। কাঁধ থেকে শার্ট নিচে নামাতে নামাতে জঙ্কুক বলে, এটাই জয়ামির জঙ্কুকের বিশেষত্ব ঘরবালি। তে কটমট করে তাকায় জঙ্কুকের দিকে, বলে, কোথায় ছিলেন? তা জেনে তোমার কাজ নাই ঘরবালি, গোসল করতে এসেছি। আলমারি থেকে কালো পাঞ্জাবি আর সাদা লুঙ্গি বের করো, আমি গোসল করে এখনই বের হব। রাত 3টা বাজে, এখন আবার কোথায় যাবেন আপনি? আমার কাজ আছে, যা বলেছি তা করো। জঙ্কুক ঢুকে পড়ে গোসল করতে বাথরুমে। তে ওভাবে দাঁড়িয়ে ভাবে, দুপুরে খেয়ে বের হয়েছিল, রাত 3টায় ফিরেছে, এখন আবার কোথায় যাচ্ছে? নিশ্চয় বড় কোনো সহিংসতায় জড়াতে যাচ্ছে। তা ভেবেই খুব অস্থির লাগছে তের। এমন অস্থিরতা এর আগে কখনোই টের পায়নি। হঠাৎ করে তের মাথায় আসে তাদের সম্পর্কটা স্বাভাবিক না, কিন্তু নেন্সি আর ইউনুর সম্পর্ক তো স্বাভাবিক। নেন্সি কিভাবে সহ্য করে? কেন আটকায় না তার বরকে? নাকি আটকাতেই পারে না, কে জানে। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আসলো সাদা লুঙ্গি কোমরে পেঁচিয়ে। তের মলিন ভাবনায় বিভোর মুখের দিকে একবার তাকালো জঙ্কুক। মাথার চুল গামছা দিয়ে মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে অস্পষ্ট সুরে তে বলল, কাজ কি খুব গুরুত্বপূর্ণ? এত রাতে না গেলে হয় না, সকালে যান। জঙ্কুক আয়নার মাধ্যমে ভুরু কুচকে দেখে তেকে, তারপর মিটমিট করে হাসে। তার বউ তার মতোই বহুরূপী হয়ে যাচ্ছে দিন দিন। আমার থাকা না থাকা দিয়ে তোমার তো কিছু আসে যায় না ঘরবালি। আমি না থাকলেই তো তোমার জন্য ভালো, এমন তো আর না আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। তে চট করে তাকায় জঙ্কুকের চোখের দিকে। কয়েক সেকেন্ড দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর তে বলে,
একদম ঠিক বলেছেন জয়ামির জঙ্কুক। আপনার থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। একেবারে চলে যাচ্ছেন না কেন? শালি, একেবারে চলে গিয়ে তোকে খুশি করতে পারলাম না, সরি। তে পাত্তা দিল না জঙ্কুকের কথা। বিছানাটি সুন্দরভাবে ঝেড়ে বালিশে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ল। তবে নিজের বালিশে মাথা দিল না তে, জঙ্কুকের বালিশে মাথা দিয়ে জঙ্কুকের জায়গাতেই শুয়ে পড়ল। জঙ্কুক একটু আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলো, তবে কিছুই বলল না, ওভাবেই তাকিয়েছিল। তে বলল, যেখানেই যাবেন সকালে যাবেন, এখন এসে শুয়ে পড়েন। জঙ্কুক ঠোঁট কামড়ায়, তের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, কি যাচ্ছ তুমি? তে সোজা সিলিং এর দিকে মুখ করে বলে, আপাতত কিছুই চাওয়ার নেই। জঙ্কুক তের দিকে আগাতে আগাতে বলে, কিন্তু তোমার আচরণ তো অন্য কিছু বলছে ঘরবালি। তে একই অবস্থাতে থেকে বলে, খুব বুঝতে পারেন আপনি। জঙ্কুক ততক্ষণে তের উপরে উঠে বসেছে। তের কোমরে দু পাশে হাঁটু কেড়ে বসে তের দিকে তাকিয়ে বলে, কয়টা রাত বাড়িতে কাটাই না, মিস করছে আমাকে আমার ঘরবালি। তে সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসলো, তাচ্ছিল্য করে হাসলো না, জঙ্কুকের কথা শুনে হাসলো বোঝা গেল না। ততক্ষণে জঙ্কুক তের জামা গলা অব্দি টেনে উঠিয়ে নিয়েছে। তের বুকের উঁচু হয়ে থাকা নরম মাংস পেশি মুখের মধ্যে নিয়ে চুষে খাচ্ছে। তে চোখ দুটো বন্ধ করে নিল। প্রতিবারের মতো আজকে আর জঙ্কুকের মাথার চুল খামচে ধরে নিজের রাগ প্রকাশ করলো না তে, উল্টো মাথার চুলে হাত বুলিয়ে দিল, যেন সযত্নে ইচ্ছা করে জঙ্কুককে খাওয়াচ্ছে। তাতে যেন জঙ্কুক আরো উত্তেজিত হয়ে গেল। তের দু পায়ের মাঝখানে নিজেকে ফিট করে তের শরীরের সাথে নিজের শরীরটা ঘষে দিল। তে মন করলো, জঙ্কুক তার অ্যানাকন্ডার মাথায় তের মেন পয়েন্ট রেখে ঘর্ষণ করছে। তে চোখ বন্ধ করে রাখে। জঙ্কুক বিরতিহীন ভাবে তের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছে। তের চোখের কর্নার বেয়ে পানি পড়ছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, তে আজকে কোনো কিছুর জন্যই আপত্তি করছে না, উল্টো উস্কানিমূলক কাজ করছে। এই যে ইচ্ছা করে একটু পরপর জঙ্কুকের কোমরের উপরে পা উঠিয়ে দিচ্ছে, যেটা এতদিন জঙ্কুক নিজের হাতে টেনে উঠাতো। আবার দু হাত দিয়ে জঙ্কুকের পুরো পিঠে আলতো করে ঘষে দিচ্ছে হাতের তালু দিয়ে। একটু পরপর মাথার চুলে হাত রেখে হাত বোলাচ্ছে। এগুলো তো আগে কখনোই করেনি। জঙ্কুক নিজে থেকে জোর জবরদস্তি করে যতটা করতো সে পাথরের মতো পড়ে থাকতো, তবে আজকে সে রেসপন্স করছে। জঙ্কুকের ঠোঁট ছাড়ে, নাকের সাথে নাক ঘষে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তেরও একই অবস্থা, সে প্রাণ ভরে দম নিচ্ছে। জঙ্কুক ফিস ফিস করে বলে, ঘরবালি, একটা চুমু খাও না আমাকে। আপনি তো খাচ্ছেন, আবার আমার কেন? কথা তো একটাই ঘরবালি, ঠোঁট তো আমাদেরই, আমি তেই আর তুমি। কি সমস্যা, দাও না একটা। তে আর কথা বাড়ালো না। তার ঠোঁট থেকে জঙ্কুকের ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চি। থুতনিটা উঁচু করে জাস্ট জঙ্কুকের ঠোঁটের সাথে ঠোঁটটা ছোঁয়ালো, যাকে বলে হালকা করে স্পর্শ করা। তাতেই জঙ্কুক খুশি, পাগলের মতো তের ঠোঁটে চুমু খেতে স্টার্ট করলো। চুমু খাওয়ার এক পর্যায়ে জঙ্কুক তার অ্যানাকন্ডাতের মেন পয়েন্ট অতিক্রম করে মিঠা পানিতে প্রবেশ করিয়ে দিল। তে যেন সমস্ত কিছুতেই অভ্যস্ত হয়ে গেছে। নিজে থেকে নিজের পা দুটো দুদিকে মেলে দিল তে, যাতে জঙ্কুকের ফনা ধরা অ্যানাকন্ডা তার মিঠা পানিতে ইন আউট করতে কোনো প্রবলেম না হয়। রাত 3:30 থেকে স্টার্ট হওয়া তেকুকের মধ্যকার মধ্যরাত রোম্যান্স, যেটা সকাল 6টা অবধি এসে ঠেকেছে, এর মধ্যে তে ক্লান্ত হয়েছে, তবে বিরক্তি প্রকাশ করেনি। জঙ্কুককে আটকায়নি, উল্টা নিজের দিকে টেনেছে। তের এই রকম প্রশ্রয়ে জঙ্কুকের মাথা খারাপ হয়ে গেছে এক প্রকার। সো মাই ডিয়ার জান পাখিরা, স্টোরি লাইন পরিবর্তন করে আমি অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়েছি। তো এখন দেখার বিষয়, তে কি আমাদের জঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে নাকি অন্য কিছু? তো সেটা আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার এই ভিডিওতে 4000 লাইক করে দিতে হবে। সেটা করে দাও দয়া করে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।